নমস্কার বন্ধুরা, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ৭৮তম স্বাধীনতা দিবস। সকাল থেকে এত সুন্দর সুন্দর গান বাজছে যে ভালো লাগছে খুব। কিন্তু আমাদের কালকে অনেক রাত জাগা হয়েছে। আমরা বাড়িতে ফিরেছি, তারপর কাজকর্ম সেরে খবর টবর দেখে শুতে শুতে আমাদের কালকে ৩:৩০ বেজে গেছে। বোধিসত্ত্ববাবু তারও পরে শুয়েছেন, যার ফলে আমাদের সকাল হয়েছে অনেকটা দেরিতে। তারপরে কাজের দিদি মানে মিনামাসি ভীষণ সিনসিয়ার, আপনারা জানেন। তিনি এসেছেন ভীষণ, অটো এসবগুলো কম থাকা সত্ত্বেও মামুনিটা আমাদের খুব অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য মামুনি আসতে পারেনি। আর আলপনাদি তো বাড়ি এখানেই চলে এসেছে। তো এখন মামুনির কিছু কাজ, যেগুলো উদ্বৃত্ত কাজ, সেগুলো করতে হবে। ঘরটা ঝাঁট না দিলেই নয়। তো ঝাড় দেওয়া, টুকুর ঝাড় দিয়ে দিয়েছে এক রাউন্ড। তো তারপরে মুছতে হবে আজকের দিনটা যেহেতু স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতার জন্মদিন, সুতরাং আজকে ঘর মুছতেই হবে। এটা একটা পুজোর দিনের মতো, সেরকমই তো আমার মা তাই বলতেন যে রবীন্দ্রনাথের জন্মদিনও একটা পুজো, স্বাধীনতা দিবসও একটা পুজো। তো কাজেই সেটা মুছতেও হবে, তো সেটা আমি মুছবো। তার আগে জামা কাপড়গুলোকে একটুখানি কেচে দিই। আর কালকে যে তরকারিটা আপনাদের দেখিয়েছিলাম না, যে ওই চাল বেটে বড়া মতো করেছে, এত সুন্দর খেতে হয়েছে, পুরোপুরি নিরামিষ। আমি মিনামাসিকে একটু জিজ্ঞেস করে নিই, নাহলে এটা আর একবার কিন্তু শর্টসে আমি দিয়ে দেবো, মানে ইউটিউব শর্টসে থাকলে সুবিধা হয়। মাসি কালকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, কিভাবে করেছো একটুখানি বলে দাও। আবার এটাতে ওরে ভগবানের কি হইলো? আচ্ছা যাও, বলো। আচ্ছা, কি দিলাম? ওইটা আতর চালের তো বাটলাম। হ্যাঁ, তুমি বেটে লঙ্কা দিলাম। কিসে দিলে? ওইটার ভিতরে বাটাতেই। আচ্ছা, তারপরে সাদা বাদাম ছিল, বাদামগুলো দিলাম। আচ্ছা, দিয়া একটু মশলা দিয়া মাখাইলাম। আবার পাতলা হচ্ছে দেখে বেসন দিলাম। আচ্ছা, বেসন দিয়ে বড়া করে মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। আচ্ছা, জলটা অল্প দিয়েছিলে, তাও একটু পাতলা হয়ে গেছিল। তা আচ্ছা, তো মশলাগুলো কি ছিল? জিরা, আদা, লঙ্কা, সেগুলো বাটাটার মধ্যেই দিয়ে দিয়েছিলে? বাটাটা সামান্য সময় লাগছে। আচ্ছা, এই রান্নাটা যেদিন আরেকদিন করবে সেদিন একদম প্রথম থেকে দেখিও। আচ্ছা, খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, কিছুটা রয়েছে, কালকে যেহেতু রাত্রিবেলা এসে আর খেতে পারিনি। বুম্বা তো একবেলা খেয়েছে। তরকারিটা একটু গরম করে দিও না গো মাসি, অনেকটা বানিয়েছি না মাসি, ফ্রিজেতে রয়েছে খানিকটা, খুব বেশি নেই। ওই যে খুব একটা নেই, এই যে গরম করে দিও। খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে, আজকেও খাবো। না না, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। খালি চাল দিয়ে তো ভালো লাগবে না রে। ওটা বাদাম দিলাম, তারপরে বেসন দিলাম, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে তারপর পাতলা হয়ে গেছে। আর খুব গোল গোল হইতো, পাতলা হয়ে গেছে দিয়ে থ্যাবড়া হয়েছে, চ্যাপটা। ও কোনো ব্যাপার না, খেতে সুন্দর হয়েছে। যে বড়াটি মিনামাসি ভেজেছে সেটা কিন্তু যদি আমরা শুধু মুখে খাই তাহলেই বেশি ভালো লাগবে। ঝোলের থেকে ওটা এমনি টোকা হিসেবে খেতেই ভালো, তবে ঝোলেতেও মন্দ লাগেনি। শ্বশুরমশাই প্রত্যেক দিনের মতো এসেছেন নাতনির সাথে তথা আমাদের সাথে দেখা করতে। পাশাপাশি উনিও কিন্তু তিলোত্তমার ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং দুঃখিত। বারবার করে ঘুরে ফিরে বলছেন এইভাবে একটা রাজ্য চলতে পারে না। মেয়েটা কেমন যেন আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির মেয়ে হয়ে গেছে। এত মেধাবী লড়াকু একটা মেয়ের এইরকম ভাবে চলে যাওয়াটা ঠিক একটা আত্মীয় হিসেবে যেন আমরা প্রত্যেকেই বুকে ব্যথা অনুভব করছি। এই লড়াইটাকে জারি রাখতে হবে বন্ধুরা। তবে আমরা যদি লড়ার সময় এটা ভেবে লড়ি যে আমরা জিতবই, তাহলে কিন্তু আমরা জিতবই, এটা নিশ্চিত। আজকে নিশ্চয়ই আপনারা অডিও ক্লিপটা শুনেছেন। অডিও ক্লিপ শুনে, সেটা তো আজকে শুনলাম, বা তথা ভাইরাল বোধ হয় আজকেই হয়েছে, আমার কাছে আজকেই এসেছি। কিন্তু আমি কিন্তু জিনিসটা হওয়ার পর থেকেই বলছি, যখন এটা বোঝা গেছে যে ভেতরে জড়িত আভ্যন্তরীণ কেউ, তখন থেকে আমি একটা কথাই বলছি, সেটা আমি একই কথা এখনও বলবো, যে যদি নিজেদেরকে ভালোবাসেন তাহলে কিন্তু এই আন্দোলনটার সাথে লেগে থাকুন। কালকে মানব মিছিল হয়ে গেছে, আমরা রাত দখল করতে গেছিলাম, তার মানে ব্যাপারটা মিটে গেছে তা নয় কিন্তু। কারণ আমরা সাধারণ মানুষ হিসেবে যাদের কাছে পরিষেবা নিতে যাব ডাক্তার ভেবে, তারা যে আদৌ ডাক্তার নয়, তারা যে পশু, সেটা কিন্তু আমাদের কাছে ঠিক ক্লিয়ার থাকবে না। তাদের একটা মানুষ হওয়া প্রয়োজন সবার আগে, কিন্তু তারা যে আদৌ পশু সেটা আমরা বুঝবো কী করে? কিন্তু এই ছেলেমেয়েগুলো যখন সামনে বেরিয়ে আসবে, তখন কিন্তু আমরা জানতে পেরে যাব যে এরা ডাক্তার আদৌ নয়। ডাক্তার হওয়ার যে বেসিক যোগ্যতাটা সেটাই এদের নেই। এই জন্য বারবার বলছি, নিজেকে ভালোবাসলে স্বাস্থ্যকর হন এবং এই লড়াইটার সাথে আটকে থাকুন, নিরন্তর নিজের কণ্ঠকে চালিয়ে তুলুন। কারণ সাধারণ মানুষের যে কি ক্ষমতা
সেটা আমরা সবাই জানি। এই প্রত্যেকটা মানুষই না এই একটা যে কালকে যে মিছিল হয়েছিল সেরকম একটা জায়গা খুঁজছিল, এত ক্ষোভ এত আক্রোশ। সেটা ওই যাদবপুরের একটি মেয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপারটা ভাইরাল হয়েছে, কারণ সাধারণ মানুষ এটা চাইছিল। হ্যাঁ, মেয়েটাকে খুব হাঁটা করা হচ্ছে যতদূর জানি, সেটা কিন্তু জাস্ট কোনো মানে হয় না। কারণ ওই আর কি আর বলবো, সবাই জানেন যে আপনি আমরা সবাই খুঁজছিলাম এরকম একটা কোনো মঞ্চ যেখানে আমরাও যেতে পারি, আমরাও প্রতিবাদে সামিল হতে পারি। সাধারণ মানুষের যোগদান না থাকলে এই লেভেলের সাকসেসফুল হতে পারে কোনো কিছু, কোনো একটা মুভমেন্ট? এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমেছে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া। রাজনৈতিক ব্যানার হলে এত মানুষ নামত, সত্যি কথা। আর সেই সাহসিনী ভদ্রমহিলা, তিনি সম্ভবত অন্য কোনো একটা মানে জায়গা থেকে বিলং করেন, মানে তিনি ডাক্তার কিনা সেটাও, যার ভয়েসটা আসলে ভাইরাল হয়েছে, তিনি কিন্তু যা কিছু করেছেন সব জেনেই করেছেন। মানে এই রকম একটা সময়ে তার এই ভয়েস ক্লিপটা তিনি কাউকে না কাউকে পাঠিয়েছেন, এটা যে দ্রুত আগ্নেয়গিরির মতো ভাইরাল হবে সেটা তিনি জেনেই করেছেন, এবং সেটা তিনি ভালো করেছেন। কারণ সরাসরি তিনি তাতে যুক্ত না হয়েও সরাসরি যারা যুক্ত তারা তাকে বলেছে। তিনি বকলমে কোথাও না কোথাও একটা সূত্র সিবিআইকেও ধরিয়ে দিলেন। তোমরা ভেতর থেকে সব কিছু জেনে বসে থাকবে অথচ মুখ খুলবে না, এটা তো হতে পারে না। এখন একটা রাস্তা তো সিবিআইয়েরও দরকার, যে কোথা থেকে তারা আসল খবরগুলো পাবে। অনেক রাস্তায় তারা বের করে নেবে, সিবিআই তো সাধারণ মানুষ না, কিন্তু এই একটা স্ট্রং রাস্তা ভদ্রমহিলা বের করে দিলেন, এবং ভেতরের অনেকে অনেক কিছু জানেন, সেটাও বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট বহুজনে সবটুকুই জানেন, কিন্তু তারা মুখ খুলছেন না। কেন মুখ খুলছেন না সেটা তারাই জানেন। তো এই সাহসিনী যিনি স্বেচ্ছায় কাজটি করেছেন, তাকে ভাই স্যালুট। আর একটা জিনিসও কিন্তু খুব মাথায় আমার ভীষণভাবে দাঁড়া যাচ্ছে, যে এত নৃশংস কাণ্ড কারখানা ছেলেমেয়েগুলো করে ফেলতে পারলো। তার মানে এদের কাছে সম্ভবত এর আগেও এইরকম এক্সাম্পল আছে, যে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এবং ব্যাপারটাতে পুরো মানে কেসটাই বন্ধ করে দেওয়া আর কি। তা নইলে এত আত্মবিশ্বাস নিয়ে এরকম একটা কাজ করে ফেলা, এটা কিন্তু খুব চারটিখানি কথা নয়। এই কেসটার সাথে লেগে থাকলেই আস্তে আস্তে কিন্তু বুদ্ধিগুলো সব খুলতে শুরু করবে। শুনছি সেগুলো সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে 2020-তেও একজন মেয়ে, তিনি 7তলা 4তলা 5তলা থেকে পড়ে গেছিলো, সেটাকেও আত্মহত্যা বলা হয়েছিল। সবই আস্তে আস্তে খুলবে। আমি জানি না সেটা আদৌ সত্যি আত্মহত্যা নাকি, সেটাও খুন হওয়ার সম্ভাবনা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্টই, সেটা বোঝা যাচ্ছে। এবং এই একটা জিনিস হয়তো বা সেটা কিছুটা হলেও সামনে এসেছিল, অর্থাৎ ওই 4তলা 5তলার ব্যাপারটা। আরও এরকম ভেতরে অনেক কিছুই নিশ্চয়ই আছে। তা নইলে এত আত্মবিশ্বাস থাকতে পারে না। খুন করে বেরিয়ে চলে যাচ্ছে, এবং সেটা তো ঘটনাই যে পরের দিন বাবা মার কাছে এই খবরটাই গেছিলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। জিনিসটা যদি লেগে থাকে আমরা সাধারণ মানুষেরা, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। অনেক আত্মহত্যায় বোঝা যাবে যে সেটা আত্মহত্যা নয়। পাপের ঘোড়া পূর্ণবোধহয় একেই বলে। আজকে এমন একটা নিরানন্দের স্বাধীনতা দিবস কোনো দিন এর আগে আসেনি। আজকে আমরা না কোথাও বেরিয়েছি, না কোনোভাবে কোনো রকম সেলিব্রেশনের কথা চিন্তা অবধি করেছি। জাস্ট সারাদিন বাড়িতে টুকটাক এটা ওটা সেটা কাজ করেই যাচ্ছি। এখন যেমন এই জায়গাটা থেকে জিনিসপত্রগুলো বার করা হয়েছিল, আমার শ্বশুরমশাইয়ের একটা শার্ট ভুল করে আমাদের উপরে চলে এসেছিল, তো সেইটাই ওনাকে ফেরত দেওয়ার জন্য না পুরোটাই বার করেছিলাম। এই যে কাপড়ের ব্যাগগুলো যেগুলো দেখছিলেন তার মধ্যেই ছিল, তো তখন ওগুলো বার করা হয়েছিল। তো আমি ভাবলাম যে বার যখন করাই হয়েছে তখন আরও কয়েকটা তো আছে, সেগুলো সব বার করে নিয়ে এই র্যাকটা একটুখানি গুছিয়ে নিই। সারাদিনে জানেন তো সাংসারিক এই সব কাজ করেই আমার কেটে গেছে। শুধু আমার নয়, বুমবাদা ঘুমিয়েছে, মন খারাপ করেছে, ফোন করেছে। আজকে তেমন লোকজনও আসেননি মানে স্বাধীনতা দিবসের জন্য একটা দিন সবার কাছ থেকে ছুটি নিয়েছিল, কিন্তু ওর মন ভীষণ খারাপ ছিল। বলছিল তার থেকে মানুষজন এসলে একটু কথা বললে বোধহয় ভালো লাগতো। কিন্তু ওই যে বললাম যে মেয়েটা সত্যি আত্মীয় হয়ে গেছে আমাদের সবার। আর এই যে এটা হচ্ছে মায়ের দেওয়া শাড়ি আমাকে আর টুপুরকে, সেই ট্রেড ফেয়ারে বাংলাদেশি দোকান থেকে কেনা। এটা হচ্ছে আমার সেই শাড়িটা। দেখলাম ভালো করে আর একবার একটু নেড়ে চেড়ে, মনে পড়লো যে ব্লাউজটা এখনও কেনা হয়নি। সাধারণত ঢাকাই শাড়িতে তো ব্লাউজ থাকে না, আর টুপুরের যে শাড়িটা সেটাতে ব্লাউজটা বানাতে হবে, এর মধ্যেই দিয়ে দিতে হবে, কারণ না হলে সত্যি কথা মুশকিল, ব্লাউজ পরে আর টেলাররা দিতে পারবে না। তো সুতরাং এই শাড়িগুলো যখন রয়েছে, পরে কি কেনা হবে থাক, সেটা আপাতত যে কটা আছে সেগুলো ব্লাউজটা যদি বানাতে দিয়ে দিই তাহলে সুবিধে হবে। টুপুরের শাড়িটা খুবই সুন্দর হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে আমার থেকে টুপুরের শাড়িটাই বেশি সুন্দর হয়েছে। একটু প্রসঙ্গান্তর ঘটাই, একটা কথা আমি আপনাদেরকে একটু আজকের দিনে বলি।
সাথে করে একটা কিন্তু আগের দিনের একটা ভিডিও ক্লিপও আমি যুক্ত করে দেব, যেটা আমি পরবর্তীকালে অর্থাৎ আগের দিনের ভিডিওতে এডিট করে বাদ দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস যে কথাটা, আমি কিন্তু এটার যে স্লোগানটা, এটা কেন এইটাই সারা পৃথিবী জুড়ে সবাই উই ওয়ান্ট জাস্টিস মানে যত জায়গায় প্রতিবাদ হয়েছে সবাই বললো, এটার কিন্তু কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। স্লোগানের বয়ান হিসেবে অনেক কিছুই কিন্তু হতে পারতো, কিন্তু হ্যাঁ এটা ঘটনা যে আমরা বিচারের জন্যই গিয়েছিলাম, কিন্তু বিচার চাইতে গেলেও অনেক রকম বয়ান থাকতে পারে, বাঙালি অত্যন্ত ক্রিয়েটিভ জাতি, এটা ঘটনা। তো আগের দিন না আমার মনে হয়েছিল যে এটা বোধ হয় নেপালি অধ্যুষিত শিলিগুড়িতে যেহেতু অনেক রকমের ভাষাভাষীর মানুষ আছে, তাই কেবলমাত্র বাংলা তথা অন্য কোনো স্লোগান এখানে খুব একটা গুরুত্ব পায়নি। আমি সেটাতে প্রথমে একটুখানি আমার কীরকমই লাগছিল যে কেউই একবারের জন্য, হ্যাঁ একবার দুবার একজন দুজন বলেছে আমাদের মেয়ের বিচার চাই, কিন্তু এই স্লোগান তো কেউ নির্দিষ্টও করে দেয়নি। পরবর্তীকালে আমি কিন্তু ওটা ক্লিপিংটা বাদ দিয়ে দিয়েছি, কারণ ততক্ষণে আমি অন্যান্য সব জায়গার ভিডিও দেখে ফেলেছি। আমার এই জিনিসটা ভীষণই অবাক লেগেছে যে সবাই আমরা এক সুরে একইভাবে বলে গেলাম উই ওয়ান্ট জাস্টিস, তিনটে শব্দ, কিন্তু একই সাথে একইক্ষণে কি করে এটা সম্ভব আমি জানি না। কিন্তু আমার কিন্তু কালকে মনে হচ্ছিল একটা বাংলা স্লোগান হলেও হতো, তাতে যদি আমার শিলিগুড়িকে কেউ ভুল বোঝে। সেজন্য আমি ওই জায়গাটাতে একটা কথা বলেছিলাম, পরবর্তীকালে বুঝলাম যে সারা বিশ্বব্যাপী এইটাই হয়েছে গণ একটি আন্দোলনের আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। দাঁড়ান আমি আগের দিনের সেই ক্লিপিংটা এখানে অ্যাড করে দিই। মিশিয়ে এক জনসমুদ্র যেন ভেসে যাচ্ছে, কোনো ঠেলাঠেলি নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই, প্রত্যেকের মুখে একটা কথা উই ওয়ান্ট জাস্টিস। আর এটা ইংরেজিতে বলার কারণ শিলিগুড়ি না মিশ্র সংস্কৃতির জায়গা, তো অধিকাংশ প্রচুর নেপালি, হ্যাঁ, এবং তাদের বিহারি রয়েছে, নেপালি রয়েছে, বাঙালিও রয়েছে, এবং প্রচুর নেপালি দেখলাম আজকে মানে ইয়েতে। তো সব মিলিয়ে ওই ইংরেজি ভাষাটাকেই মানে বিচার চাই এটার থেকে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিলো। যাই হোক না কেন, উদ্দেশ্যটা সাধু ছিল যে মেয়েটি যেন বিচার পায়। এর পরের কথাগুলো আপনারা তো শুনেইছেন, সেটা নতুন করে শোনাচ্ছি না, কিন্তু ভয়েস এই জায়গাটা এই জন্যই দিচ্ছি যে আমার তখন মনে হয়েছিল হয়তো শিলিগুড়ি মিশ্র সংস্কৃতির জায়গার জন্যই এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম সারা ব্রহ্মাণ্ড জুড়ে বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কেউ মানুন বা না মানুন বন্ধুরা, কিছু একটা কিন্তু ভালো হতে চলেছে, কিছু একটা ভালো হতে চলেছে। শরীর কেমন আছে? শরীরটা গোটা ভালো নেই, 2-3 দিন ধরে প্রচণ্ড ভুগেছি, এটা হচ্ছে এখন মন খারাপ চারিদিকে, সমস্ত পজিটিভলি মাঝে মাঝে সব কিছু নেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু জিনিস এমন ঘটে খুব মুশকিল হয়ে যায় পজিটিভ কিছু মানে মাঝে মাঝে ভাবতে হবে, উপায় নেই, পৃথিবী থেমে থাকবে না, এটাও মনে হয় মানে পজিটিভ কিছু ভাববো, কিছু বলবো, ইন্সপায়ার করবো, মাঝে মাঝে সেটা হয় না। যখন দুঃখ হয় তখন গল্প বই পড়ার চেষ্টা করি, গল্প বই পড়লে আরও দুঃখ হয়, কিন্তু অভিজ্ঞতা হয় কিছু, ভুলে থাকার চেষ্টা মাঝে মাঝে কিছু জিনিস করতে হয়, কিন্তু কিছু কিছু জিনিস এমন রেখাপাত করে না মনে, খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এটাই খুব মুশকিল সব কিছু। যাই হোক, ভালো মানে সব কিছু ভালো হোক, এটাই সব কিছু ভালো হোক, সব কিছুই ভালো হোক, সবারই ভালো হোক, এছাড়া মানে কি বলবো, মানে কিচ্ছু বলার নেই। এক্সারসাইজ কমপ্লিট, সমস্ত কাজকর্ম শেষ, রান্নাঘর গুটিয়ে ফেলেছি। এখন আজকে আসলে মন মেজাজ ভালো নেই, এরকম নিরানন্দের স্বাধীনতা দিবসের আগে কোনোদিনও কাটায়নি। প্রত্যেকবারই একটা উত্তেজনা থাকে, স্বাধীনতা দিবস কি করব, কি স্পেশাল করব, কোথায় বেরোবো, কি রান্না হবে, কি সাজবো, কোন শাড়িটা পরবো, তার সাথে কীরকম সাজবো। এবার কিচ্ছু ইচ্ছে করেনি, সারাদিন বাড়ি থেকে এক পাও বেরোয়নি। তার উপরে আবার আজকে মাইকিং করে গেল যে কালকে বন্ধ ডেকেছে, তো সেক্ষেত্রে যেহেতু এটা বিরোধী পক্ষ ডেকেছে, সুতরাং বোধিসত্ত্ববাবুদের তো কালকে কলেজে যেতেই হবে, সেটা সরকারি নির্দেশিকা। যদিও এখন ওদের কলেজে 2 দিন ছুটি ছিল, কারণ কালিম্পংয়েতে 2 দিন মেলা হচ্ছে জন্য শুক্র শনি এগুলো বন্ধ, কিন্তু যেহেতু এটা ওদের যেতেই হবে সেহেতু প্রিন্সিপালকে কলেজ খুলতেই হয়েছে, তাই জন্য ওরা যাবে। আর 12 ঘন্টার যেহেতু বন্ধ, সুতরাং ফেরার তো কোনো সম্ভাবনাই নেই। আর
কালকে। আর প্রিন্সিপাল বলছেন যে শুক্রবার যখন খোলা হলো তো শনিবারটাও হয়ে যাক কলেজ আর কি, বাচ্চারা কেউই আসবে না ঠিকই, কিন্তু ওদের তো যেতেই হবে, মাস্টারমশাইদের যেতেই হবে, তো ঠিক আছে আপাতত সেটা অসুবিধা নেই, ওর যাওয়ার খুব একটা অনীহাও নেই, যে ডেকেছে যেতে হবে, সবাইকেই যেতে হবে, ওকেও হবে। তো কিন্তু মন খুব খারাপ আজকে আমাদের সবার, প্রচুর পরিমাণে মাথায় তেল দিয়েছে, ওই যে ভালো লাগছে না কিছু, একটু শুলে না কিরকম যেন ছটফটানি একটা হচ্ছে, মানে আমি ঠিক বোঝাতে পারবো না। উল্টো দিকের মানুষরাও অনেকেই নিশ্চয়ই আমাদের এই মানসিক অবস্থার মধ্যে রয়েছে, আমরা কাউকে এক্সপ্লেন করতে পারছি না যে আমাদের ঠিক কতটা অসুবিধা হচ্ছে মানসিকভাবে। তো আজকে খুব সে তেল দিলাম, নাহলে রাত্রেবেলায় ঘুম এক ফোঁটাও আসবে না। আর কালকে আমার একটা বিশেষ কন্টেন্ট দেওয়ার কথা, যে আমি বলেছি যেহেতু কালকে শুক্রবার, বলেছিলাম আপনাদের যে আমি শুক্রবার সেটা রেকর্ডিং করবো, আপনারা শনিবার সেটা পাবেন। তো কিভাবে আমি সংসারের খরচের হালটা মোটামুটি ধরি, এমনভাবে চালাই যেটাতে আমার অসুবিধা হয় না। তো সেক্ষেত্রেও আমাকে শিখতে হয়েছে সব কিছুই। এগুলো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, তখন যথেষ্ট ছেলে মানুষই ছিল, সে জায়গা থেকে এই ব্যাপারে মূলত আমার শিক্ষাগুলো আমার হাজব্যান্ডই। অবশ্যই একটা জিনিস না মাথায় সারাদিন ধরে কালকে থেকেই আমার ঘুরঘুর করছে, আজকে আরও বেশি করে সেটা হচ্ছে, কারণ অন্যান্য সমস্ত কন্টেন্টগুলো আজকে দেখলাম, তো অনেক ব্লগারের ব্লগই দেখলাম যারা কালকে এই মানববন্ধনে গিয়েছিলেন, বা মেয়েরা রাত দখল করো সেটা লড়াইতে, সবার মুখে একটা কথা, উই ওয়ান্ট জাস্টিস। রিমঝিম সিনহা যে মেয়েটি, সে এটা ডাক দিয়েছিল, প্রথম সেই ডাক দিয়েছিল, এবং মানুষেরা চাইছিল এরকম একটা মঞ্চ তৈরি হোক। তার মনের সাথে, তার ভাবনার সাথে বহু মানুষের ভাবনা মিলে গেছে, সেজন্য মানুষ বেরিয়েছিল। কিন্তু কেউ কি এই জায়গাটাকে কোনো নির্দিষ্ট করে দিয়েছিল? আমার সেটা ইনফরমেশনটা আমার কাছে নেই, যে স্লোগানটা কেউ নির্দিষ্ট করে দিয়েছিল। অনেক কিছুই তো হতে পারতো। হ্যাঁ, এটা ঘটনা যে আমরা তিলোত্তমার বিচারের জন্যই গিয়েছিলাম, সেক্ষেত্রে বিচার চাই বিচার চাই, একজন দুজন বলছিলেন যে আমাদের মেয়ের বিচার চাই, হ্যাঁ, কিন্তু 99.9% মানুষই তো বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস। আমি এখানে যখন উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করছি, আপনারা আপনাদের শহরে বসে বসে সেটা করছেন। স্লোগানের তো অনেক রকমের বয়ান হতে পারত, কিন্তু কেন সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্ব উই ওয়ান্ট জাস্টিস এই তিনটে শব্দই একসঙ্গে একভাবে উচ্চারণ করে গেল? মানে মনে হচ্ছে যেন মহাবিশ্বের ওপরে বসে যদি কেউ দেখে, তার কাছে একটি শব্দই যাচ্ছে, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। শহরান্তর ভেদে শব্দের কোনো ভেদ নেই। আমি জানি না আপনি সেই জায়গায় বসে ঠিক একই শব্দটা একই সময় আমি যখন উচ্চারণ করছি তখন উচ্চারণ করছেন, অথচ এই স্লোগানটা তো কেউ নির্দিষ্ট করে দেয়নি। আমরা বাঙালি, আমরা অত্যন্ত ক্রিয়েটিভ জাতি, আমরা খুব সুন্দর একটা কোনো স্লোগান দিতেই পারতাম, এক এক শহরে এক এক রকম স্লোগান হতে পারতো, হয়তো তার মূল মর্মার্থটা একই থাকতো, কিন্তু তিনটে শব্দ একসাথে একভাবে, তার কোনো ভাষার পার্থক্য, না তার কোনো মানে আবেগের পার্থক্য, না কিচ্ছু, সারা পৃথিবী জুড়ে ঠিক ওই সময়টাই উই ওয়ান্ট জাস্টিস। মহাবিশ্বের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন শুনছে, অগুন্তি গলা, অগুন্তি মানুষ প্রাণ থেকে বলছে উই ওয়ান্ট জাস্টিস। কিছু তো একটা ভালো হবেই হবে। ওই ওয়েভটা যে তৈরি হয়েছে, এইটা খুব সহজ ব্যাপার নয়। আপনাদের কারোর এটা মাথায় এসেছিল হয়তোবা, কিন্তু আপনারা কি কেউ জানেন যে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটাই বলতে হবে? সেটা কেউ একটা বলে দিয়েছিল। আমি কিছুই জানতাম না এসব। আমি ওখানে গেলাম, তখন উই ওয়ান্ট জাস্টিস, এবং সেটাই যেন একটা মূল সুর হয়ে গেল। ওপরে যে বসে কলকাঠি নাড়ে, আমরা যে তার অস্তিত্ব বহুজনেই অস্বীকার করি না। আর এটা নাই, নিরন্তর চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে যে সত্যি আমরা জাস্টিস পেয়েছি, মেয়েটি জাস্টিস পেয়েছে, তার পরিবার জাস্টিস পেয়েছে, তা নইলে এত নৃশংস ভগবান শেষটায়, এবং সব সামনে আসুক, সমস্ত সামনে আসুক। কতজন কতভাবে না জানি আত্মহত্যা বলে এরকম ভাবে চালিয়ে দেওয়া হয়েছে জানি না। আজকে আমার কিছুই ভালো লাগছে না, আমাদের কিছু ভালো লাগছে না। অনেক চেষ্টা করছি ব্যাপারটাকে ওভারকাম করার, কিন্তু আমাদের কিছুই ভালো লাগছে না। যাই হোক, কালকে একটা খুব পজিটিভ ব্লগে দেখা হবে। এই তেলা মাথায় আমি কালকে আর আপনাদের সামনে আসছি না। আমি সকাল সকাল কালকে চান করে পুজো করে নিয়ে তারপরে আপনাদের সামনে
কন্টেন্ট প্রেজেন্ট করব। কালকের কন্টেন্টটা অবশ্যই দেখবেন, এবং যদি আপনাদের কোথাও উপকার লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের নিজেদের যদি কোনো রকম আইডিয়া থাকে তাহলেও শেয়ার করবেন, কারণ আপনাদেরও অনেক দিনের সংসার চালানোর অভিজ্ঞতা আছে, আপনারাও অনেক কিছু শিখেছেন, আমাকেও আপনাদের অনেক কিছু শেখানোর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমারটুকু বলবো, কিন্তু আপনারা যদি আপনাদেরটা শেয়ার করেন কমেন্ট বক্সে, তাহলে যারা একেবারেই নতুন সংসার শুরু করছে বা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে কন্ট্রোল না করতে পেরে খরচ, তাদেরও একটা এক্সট্রা অনেক কিছুই অ্যাড হবে আমি যে কথাগুলো বলবো তার সাথে। সেই জন্য এটা একটা স্বতঃস্ফূর্ত আদান প্রদান হোক, এইটাই চাইবো। কারণ মধ্যবিত্তের টাকা খরচ করা বা টাকা এ ব্যাপারে হিসেব রাখাটা সত্যি খুব ইম্পর্টেন্ট। সামনে পুজো আসছে, কোনো একটা বাড়িতে চট করে কেউ চলে এলো, তাতেই সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে যায়। অনেকেই বলেন আগের মতো অতিথি আসছে না, আগের মতো কি আসছে না। মন মানসিকতা সবারই বদলেছে, মুদ্রার স্ফীতি বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, রোজগার তেমনও বাড়েনি। সেক্ষেত্রে আত্মীয় স্বজন বা অনেক মানুষ একসাথে চলে এসে দীর্ঘদিন থাকলে আর্থিক টানটাও পড়ে, সেটাও তো ইম্পর্টেন্ট। আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওই গল্প গাইলে তো আর চলবে না। সময়ের সাথে সাথে সবই বদলায়। সবার হাতে আর কত কাঁচা টাকা থাকে মধ্যবিত্তের হাতে, বিশেষ করে চাকরিজীবীদের হাতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতেও থাকে না, সে বলে লাভ নেই। যাই হোক বন্ধুরা, চলুন সবাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।